আসসালামু আলাইকুম। বুনো নামের এক ভয়ানক জিন, যে প্রতি রাতে কুমারী মেয়েদের স্বপ্নে এসে তাদেরকে বশে নিতে শুরু করে। আর এই জিন একবার যার কাছাকাছি আসে, সেই মেয়ের সকল ভয়ানক ইচ্ছা সে পূরণ করতে আরম্ভ করে। অর্থাৎ সে যদি রাগের মাথায় বা ইয়ার্কি মেরেও কাউকে মরে যাওয়ার কথা বলে, তাহলে ওই জিন ঘুমের মাঝেই ওই ব্যক্তিকে শেষ করে দেয়। এরকমই এক বিশেষ প্রজাতির জিনের ভয়ানক বাস্তব ঘটনা নিয়ে আজকের এই ইন্দোনেশিয়ান গল্প। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইসলামের একটা বাণী শুনতে পাই, যেখানে খারাপ স্বপ্ন এবং ভালো স্বপ্ন নিয়ে বলা হচ্ছিল। মনে করা হয় বাজে এই স্বপ্ন সবসময় শয়তান দেখায়, তাই এরকম স্বপ্ন দেখা মাত্রই একজন মানুষের আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। তখন ঘড়ির কাঁটায় বাজে 3:15। এই সময়টা ঘুমের সবথেকে গভীরতম সময়। আমরা একটা মেয়ের ঘর দেখতে পাই, যার ঘরের ভেতরে সবকিছু উলটপালট ছিল, আর মেয়েটি এখানে বিছানায় ঘুমানো অবস্থায় কাঁপছিল। বোঝাই যাচ্ছিল যে তার সাথে কেতিন দিহান অর্থাৎ স্লিপ প্যারালাইসিস হচ্ছে। এখন পরদিন সকালের দৃশ্য দেখানো হয় এবং আমরা তানিয়া নামক একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটি এখানে টেনিস খেলার প্র্যাকটিস করছিল, যেখানে তার অপোনেন্টে ছিল নুরুল নামের একজন মেয়ে। আর এই মেয়েটাকেই আমরা গত রাতে স্লিপ প্যারালাইসিসের শিকার হতে দেখেছিলাম। এখন এখানে তানিয়া খুব সহজেই নুরুলকে হারিয়ে দেয়, যা দেখে তাদের কোচ খুব একটা খুশি হয় না, কেননা সে তানিয়ার কাছ থেকে আরও বেশি এক্সপেক্ট করছিল। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি তার কোচ মূলত তানিয়ার বাবা ছিল, তবে সে তানিয়াকে তাকে বাবা বলে ডাকতেও নিষেধ করে। সে তার কাজের প্রতি অনেক বেশি ফোকাস ছিল। সেই সাথে সে চাইছিল যাতে করে তানিয়া ইন্টারন্যাশনাল পর্যায় পর্যন্ত টেনিস খেলে, যে কারণে সে তানিয়াকে কঠোরভাবে পরিশ্রম দিচ্ছিল। তানিয়া যে নুরুলকে হারিয়ে আজ জিতত, এই ব্যাপারেও সে কোনো রকম অ্যাপ্রিসিয়েশন দেখাতো না, যে ব্যাপারটা নিয়ে তানিয়া একটু কষ্ট পেত। এটা তো ছিল বাবার ব্যাপার। রাতের বেলা তানিয়া যখন তার মায়ের সাথে কথা বলছিল, তখন আমরা বুঝতে পারি তার মা সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। সে একজন ইনফ্লুয়েন্সার ছিল এবং তানিয়াকে বলছিল তার লাইভে গিয়ে কমেন্ট করতে। তানিয়ার এইসব জিনিস ভালো লাগতো না, তবে সে বাবা মায়ের মুখের উপর কিছু বলতেও পারত না। ওই সময় তানিয়া তার বয়ফ্রেন্ড চকির সাথে ছিল, যে কিনা তার বাবা মাকে নিয়ে অনেক বেশি উল্টোপাল্টা বলতে থাকে, কারণ সে জানে তানিয়া তার বাবা মাকে নিয়ে কতটা কষ্ট পায়। তারা শুধুমাত্র তানিয়াকে দিয়ে নিজেদের উদ্দেশ্যই সফল করতে চায়। তবে চকি তাকে বোঝে, সে জানে তানিয়া কতটা কষ্ট করছে, তাই সে তাকে অ্যাপ্রিসিয়েটও করে। সে বলে সে সব সময় তানিয়ার পাশে থাকবে। এই কথা শুনে তানিয়া খুশি হয়ে যায়। এখন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তানিয়া বেরিয়ে পড়ে। আমরা দেখতে পাই সে বাকি খেলোয়াড়দের সাথে একটা হোস্টেলে থাকতো, যেখানে নুরুল ছিল, সিলমি ছিল এবং লিওনা ছিল। এখানে নুরুলের অনেক বেশি মন খারাপ ছিল, কেননা তার এক্স বয়ফ্রেন্ডের আগামীকাল এঙ্গেজমেন্ট হতে চলেছে। তার বান্ধবীরা এই ব্যাপার নিয়ে রেগে গেলে নুরুল বলে যে সে নিজেকে সামলে নিয়েছে, এখন শুধুমাত্র তার ঘুমাতে কষ্ট হচ্ছে, তার স্লিপ প্যারালাইসিসের সমস্যা হচ্ছে। লিওনা এইসব ব্যাপারে একদমই বিশ্বাস করত না, তবে সিলমির মতে এই স্লিপ প্যারালাইসিসের পেছনে রয়েছে এক ভয়ানক জিন, যার নাম বুনো। সে রাতের বেলা মেয়েরা যখন ঘুমিয়ে থাকে তাদের উপর আক্রমণ করতে পছন্দ করে। সে এখানে নুরুলকে প্রশ্ন করে যে সে কখনো বুনোকে ডেকেছিল কিনা, যা শুনে অবাক হয়ে তানিয়া জিজ্ঞাসা করে যে বুনোকে আবার ডাকা যায়। তখন সিলমি তাদেরকে এই জিনের ব্যাপারে বিস্তারিত বলে, যে এই জিন বহু বছর ধরে মানুষের সাথেই বসবাস করছে। আগের কালে তো অল্প বয়সী মেয়েদেরকে একা একা শুতে দেওয়া হতো না, কেননা বুনো তাদের স্বপ্নে আসতো। তখন লিওনা জিজ্ঞাসা করে যে কেউ কেন এরকম একটা শয়তান জিনকে নিজের স্বপ্নে ডাকবে, যার উত্তরে সিলমি বলে যাদের ঈমান দুর্বল, যারা কিনা একাকিত্বে ভুগছে, তারাই বুনোর টার্গেটে পরিণত হয়। তখন লিওনা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে সিলমিকে বলে যে যদি বুনোর কাহিনী ঠিক হয়েই থাকে, তাহলে সে কেন তাকে ডাকছে না, ডেকে প্রমাণ করছে না। তবে সিলমি এতে রাজি হয় না। তার মতে তার ঈমান দুর্বল না, সেই সাথে তার খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে, তাই সে এই ধরনের কাজ করবে না। সে বরং লিওনাকে ট্রাই করতে বলে, যেহেতু সে এই ব্যাপারে বিশ্বাসই করে না। লিওনা বলে যে সে কখনো কোনো সম্পর্কে জড়ায়নি, আর সে একাকিত্বেও ভুগছে না, আর যেহেতু সে বিশ্বাসই করে না, তাই সে ডাকবেও না। তখন তানিয়া বলে ওঠে যে কিভাবে ডাকতে হয়। আমরা বুঝতে পারি তানিয়া এটা ট্রাই করতে চাইছিল। এখন সে একটা আয়না নিজের হাতে ধরে নেয়, যার অর্ধেকটাই তার ফেস দেখা যাবে, বাকি অর্ধেক আয়নায় নাকি বুনোকে দেখা যাবে।
তানিয়া আয়না ধরার পর সিলমি এবার তাকে ওই চ্যান্টিংটা করতে বলে, অর্থাৎ বুনোকে ডাকতে বলে। এতে করে লিওনা বিরক্ত হয় এবং রুম থেকে বেরিয়ে যায়। তার এসবে একদমই বিশ্বাস ছিল না, তবে তানিয়া চেষ্টা করে। সে 2-3 বার সিলমির শিখিয়ে দেওয়া ওই কথাগুলো বলে, যার এক পর্যায়ে হঠাৎ করেই লাইট ফ্লিকার করতে আরম্ভ করে এবং ঘর অন্ধকার হয়ে যায়। তিনজনই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় আচমকা সেখানে লিওনা এসে তাদেরকে ভয় দেখায় এবং তাদেরকে বলে এই সকল কুসংস্কার রেখে এখন যেন ঘুমাতে যায়। সকলে যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এখন ওই দিন গভীর রাতে আমরা আয়না দেখতে পাই, যে আয়নার উপর আমরা বুনোর ছায়া দেখতে পাই। সাথে সাথে আয়নাটা ভেঙে যায়। এর শব্দে ঘুম ভেঙে যায় তানিয়ার। ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে চলে যায়। আর সে যাওয়া মাত্রই আমরা নুরুলকে দেখতে পাই, যে কিনা ছটফট করছিল, অর্থাৎ তার আবারও স্লিপ প্যারালাইসিস হচ্ছিল। এদিকে ওই সময় তানিয়া ওয়াশরুমে থাকাকালীন হঠাৎ করেই লাইটটা বন্ধ হয়ে যায়। তানিয়া মনে করে লিওনা হয়তো বা আবারও মজা করছে, তাই সে চিৎকার করে লাইট জ্বালাতে বলে। পরক্ষণেই লাইটটা জ্বলে ওঠে। তবে সে বাইরে এসে দেখতে পায় সকলে তো যে যার বিছানায় ঘুমিয়ে আছে। তাহলে এই মজাটা কি করলো, এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে পেছনের দরজায় শব্দ হয়ে ওঠে। ফলে তানিয়া ঘাবড়ে যায় এবং দ্রুত গিয়ে শুয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই নুরুল উঠে দাঁড়িয়েছে এবং হাঁটতে হাঁটতে বাইরে যাচ্ছে। যে শব্দ শুনতে পায় তানিয়া নিজেও। তানিয়া তাকে ডাক দেয়, তবে নুরুলের কোনো হুঁশ নেই দেখে সে তার পিছু পিছু বেরিয়ে আসে। নুরুল তখন ঘুমের মাঝেই হাঁটছিল। সে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল যখন তানিয়া তাকে হাত ধরে ডাক দেয়, যার ফলে নুরুলের হুঁশ ফেরে। তবে সে একদিকেই তাকিয়েছিল। তানিয়া তখন সেদিকে তাকায়, তবে সেখানে কেউই ছিল না। পরক্ষণেই সে সামনে তাকিয়ে দেখতে পায় নুরুল সিঁড়িতে নেই। ফলে সে ঘাবড়ে যায় এবং দ্রুত উপরে চলে যায় নুরুলকে খুঁজতে। উপরে যেতেই সে ঘাবড়ে যায়, কেননা নুরুল অদ্ভুতভাবে রেলিংয়ের উপর বসেছিল। মুহূর্তের মধ্যে এখানে তানিয়ার সামনেই নুরুল ঝাঁপ দেয়। তানিয়া চিৎকার করে দৌড়ে গিয়ে দেখতে পায় অলরেডি নুরুল নিচে পড়ে মারা গিয়েছে। নিজের চোখের সামনে বান্ধবীর এমন মৃত্যু দেখে চিৎকার করে ওঠে তানিয়া। এই ঘটনার 7 দিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। আজও রাতের বেলা এই ভয়ানক স্বপ্ন দেখে তানিয়ার ঘুম ভেঙে যায়। সে জাকার্তায় তার বাবা মায়ের কাছে ফিরে এসেছিল। এখন পরদিন সকালে আমরা তার মাকে দেখতে পাই, যে কিনা ব্রেকফাস্ট বানাচ্ছিল এবং লাইভ করছিল। ওই সময় তানিয়ার ছোট ভাই তিমু কিছু আওয়াজ করলে সে ভীষণ বিরক্ত হয় এবং তাকে এই সকল আওয়াজ করতে নিষেধ করে। এরই মাঝে সেখানে চলে আসে তানিয়ার বাবা। এখানে তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে তানিয়ার বাবা মায়ের মধ্যে একদমই ভালো সম্পর্ক ছিল না। অতীতে তার বাবা হয়তোবা কখনো তার মায়ের সাথে চিট করেছিল, যে জের ধরে এখনো পর্যন্ত তানিয়ার মা তাকে ক্ষমা করতে পারেনি। সে নিজের জীবনকে অন্যরকম করে ফেলেছে, যে জীবনে এখন শুধুমাত্র তার সৌন্দর্য ম্যাটার করে এবং বাইরের মানুষের মতামত। তার নিজের ছেলে মেয়ের প্রতিও ওরকম গুরুত্ব নেই। এইসব ব্যাপার তিমোর একদমই পছন্দ ছিল না। তার শ্বাসকষ্টের প্রবলেম ছিল। সে এখানে ইনহেলার নিয়ে বসেছিল, তখনই সেখানে তানিয়া আসে। যদিও তাদের 2 ভাই বোনের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। এখন এখানে তানিয়ার কাছে নুরুলের মিলাদের ইনভিটেশন আসে, যা দেখে তার মন খারাপ হয়ে যায়। যে জিনিসটা তিমোও লক্ষ্য করে। সে তাকে জিজ্ঞাসা করে যে তার কি আজ রাতেও ঘুম হয়নি। সে তাকে বোঝায় নুরুলকে নিয়ে এত বেশি চিন্তা না করতে, যা ঘটার তা ঘটে গিয়েছে। এতে তার কোনো দোষ ছিল না। সে তাকে ঠিকমতোভাবে ঘুমাতে বলে, তা না হলে সে তো ন্যাশনাল পর্যায়ে ভালোভাবে খেলতে পারবে না। এমনিতেই তিমো তাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করত, যেটা শুনে তানিয়া অনেক খুশি হয়ে যায়। এখন ওই দিন আমরা প্র্যাকটিসের দৃশ্য দেখতে পাই, যেখানে চকি আসে তানিয়ার সাথে দেখা করতে। তবে সে এখানে তানিয়ার পোশাক দেখে অনেক বেশি রেগে গিয়েছিল এবং এই ব্যাপারটা নিয়ে সে তানিয়ার সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। এখানে তার ব্যবহার দেখে একটা জিনিস তো স্পষ্ট, যে চকি খুবই ম্যানিপুলেটিভ টাইপের পার্সন ছিল। অর্থাৎ সে সব সময় তানিয়াকে নিয়ন্ত্রণ করতে চাইতো, ভালোবাসা দেখিয়ে, শাসন দেখিয়ে। এমনকি সে তাকে তার বাবা মায়ের বিরুদ্ধেও উস্কাতো। আর এই কারণেই হয়তোবা তানিয়ার বাবার চকিকে একদমই পছন্দ ছিল না। এখন এরই মাঝে তানিয়ার বাবা সেখানে চলে আসে এবং তাকে প্র্যাকটিস করার জন্য বলে। অন্যদিকে তানিয়ার মা তো ব্যস্ত ছিল নিজের ফেসের আরও একটা সার্জারি করার জন্য। সে এখানে নিজের পেটের সার্জারিও করতে চাইছিল, যা শুনে ডক্টর একটু অবাক হয়, কেননা তার পেটে তেমন একটা চর্বি ছিল না। তবে সে তো তার বাচ্চা হওয়ার একদম আগের মতো রূপ চাইছিল, যে কারণে ডক্টর এখানে মেনেও নেয় ব্যাপারটা। সে এখানে নিজের সার্জারি করার একটা ছবি আপলোড করে,
যা দেখে ক্যাফেটেরিয়াতে থাকা 3জন ছেলে তাকে নিয়ে খুব বাজে কথা বলছিল। আর এই জিনিসটা সেখানেই বসে দেখছিল তিমো। ছেলে 3জন তিমুকে চিনত, যে কারণে তারা এখানে তিমুকেও উল্টোপাল্টা কথা বলতে থাকে, যে তার মা এত ইয়ং কিভাবে, সে অনেক বেশি সুন্দরী, এই সকল কথাবার্তা। যা শুনে তিমোর আরও বেশি খারাপ লাগে, তার রাগ হতে থাকে, তবে সে ছেলেগুলোকে কিছুই বলতে পারে না। অন্যদিকে আজকে খেলায় খুব একটা পারফরমেন্স ভালো ছিল না তানিয়ার। ঘুম না হওয়ার কারণে সে একদমই ভালো খেলতে পারছিল না, যে ব্যাপারটা নিয়ে তার বাবা ভীষণভাবে বিরক্ত হচ্ছিল। ফলে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিল তানিয়া নিজেও। সে এখানে দ্রুত খেলতে গিয়ে আচমকাই তার সামনে ভয়ানক নুরুল চলে আসে, যাকে দেখে তানিয়া চিৎকার করে ওঠে। তার বাবা তার কাছে ছুটে আসে এবং কোনো মতে তার হুঁশ ফেরায়। সে তাকে নিয়ে বেঞ্চে বসিয়ে দিয়েই তাকে বেশি কথা বলতে শুরু করে। সে নিজেও জানতো যে তানিয়া নুরুলের মৃত্যুর পর থেকেই ঠিকমতোভাবে ঘুমাতে পারছে না। সে তাকে বলে 1 মাসই বাকি আছে তাদের ফাইনাল ম্যাচের। সে এর মাঝে যেন সবকিছু নষ্ট না করে ফেলে, ঘুমের ব্যাপারে গুরুত্ব দেয় আর সেই সাথে চকির থেকে দূরে থাকে, কেননা তানিয়ার বাবার মতে সে চকির জন্যই ডিস্ট্র্যাক্ট হচ্ছে। কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরই মাঝে চকি তানিয়ার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে আজ তো তার সাথে যাবে। তানিয়া তখন তাকে আজ যাবে না বলে জানায়, যা শোনা মাত্রই চকি এখানে অনেক বেশি রেগে যায়। সে এখানে তানিয়ার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে, যা থেকে আমরা বুঝতে পারি যে সে যতটা নিজেকে সাপোর্টিভ দেখাতো ততটা সাপোর্ট সে তানিয়াকে করতো না। এখন ওই দিন সারা দিন ধরে প্র্যাকটিস করে তানিয়া যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে গিয়ে বসে, তখনই ক্লান্তির কারণে তার চোখ লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই তার স্লিপ প্যারালাইসিসের প্রবলেম শুরু হয়েছে, অর্থাৎ তার দম বন্ধ হয়ে আসছে। সে কাঁপতে শুরু করে। এরই মাঝে নুরুলের ওই ভয়ানক রূপকে দেখা যায়, যে কিনা চিৎকার করে তানিয়ার ঘুম ভাঙিয়ে দেয়। এখন বাড়িতে ফিরে তানিয়া ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে যায়, যেখানে সুইমিং পুলে সাঁতার কাটার সময় হঠাৎ করেই এক ভয়ানক হাত তার গলা চেপে ধরে। তানিয়া কোনো মতে ওই হাত থেকে নিজেকে ছাড়িয়ে উপরে চলে আসে। সে বুঝতেও পারছিল না যে এইমাত্র তার সাথে কি হলো। সে ভয়ে সেখান থেকে চলে যায়, আর সে যাওয়া মাত্রই আমরা দুটো ভয়ানক হাতকে সেখানে দেখতে পাই। এখন পরদিন সকালে ব্রেকফাস্টের সময়ও তানিয়ার মা লাইভ করছিল। ওই সময় তানিয়া আয়নায় লক্ষ্য করে যে তার গলার কাছে লাভ বাইটের মতো কিছু একটা দেখা যাচ্ছে। সে এটা দেখে একটু অবাক হয়। এরই মাঝে লাইভ চলাকালীন একটা বাজে কমেন্ট আসে, যেটা জোরে জোরে পড়ে রিপ্লাই দিতে থাকে তানিয়ার মা, যা দেখে তিমু অনেক বেশি বিরক্ত হয়। যে ব্যাপারটা বুঝতে পেরে তাদের মা লাইভ বন্ধ করে দেয় এবং তিমুকে বকা দিতে থাকে। তিমু কোনো রকম উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তানিয়াও ব্রেকফাস্ট না করে তার সাথে বেরিয়ে পড়ে। সে তিমুকে স্কুল পর্যন্ত এগিয়ে দেয়। তিমু তখন তানিয়াকে জিজ্ঞাসা করে যে তাদের মায়ের এমন পোশাক পরা এবং লাইভ করা তাকে কোনোভাবে বদার করে না। তানিয়া বলে যে তার মা এইসব করতে পছন্দ করে, স্পেশালি তাদের বাবা চিট করার পর থেকে। আমরা জানতে পারি তিমুর দ্বারা যখন সে প্রেগনেন্ট ছিল ওই সময় তার হাজবেন্ড তার সাথে চিট করেছিল, আর এই কারণেই এই সকল পরিস্থিতির জন্য তিমু কোথাও না কোথাও নিজেকেই দায়ী করত। তানিয়া তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে বোঝে না। এখন ওই দিন রাতে ঘুমানোর সময় তানিয়া হঠাৎ করে একটা বাজে স্বপ্ন দেখে। যে ধরনের বাজে স্বপ্নের কথা আমাদের গল্পের শুরুতে বলা হয়েছিল, আমরা এখানে ওই স্বপ্নে এক ভয়ানক হাতকে দেখতে পাই, যেটা ছিল ওই জিনের হাত, অর্থাৎ বুনো জিনের হাত। স্বপ্নের মাঝে এই বুনো জিনকে দেখে তানিয়া অনেক বেশি ঘাবড়ে যায়, তবে এই ব্যাপারটা সে কারোর সাথেই শেয়ার করে না। পরদিন আমরা তাকে চকির বাড়িতে দেখতে পাই। সে এখানে চকিকে জিজ্ঞাসা করে যে চকি স্লিপ প্যারালাইসিসে বিশ্বাস করে কিনা, ঘুমের মাঝে জিন যে মানুষের কাছে আসে এই ব্যাপারটা মানে কিনা। চকি এইসবে একদমই বিশ্বাস করত না। এইসব নিয়ে কথা বলার সময় চকি লক্ষ্য করে তানিয়ার গলায় একটা লাভ বাইটের দাগ, যা দেখা মাত্রই সে তাকে একটা থাপ্পড় মেরে বসে। আর এরপর সে তাকে জোরপূর্বক আয়নায় এই দাগ দেখায়। সেই সাথে তাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে অন্য কারোর সাথে রাত কাটানো নিয়ে, এবং বারবার আঘাতও করতে থাকে। তানিয়া এখানে চিৎকার করে বলছিল যে সে এরকম কিছুই করেনি, তবে চকি কোনো কিছু বিশ্বাসই করতে চাইছিল না। তার মনে হচ্ছিল তানিয়া একটু আগে জিনের কথা এ কারণেই বলেছিল, যাতে করে এই দাগ ঢাকতে পারে। এ কথা বলে সে আবারও তানিয়াকে ম্যানিপুলেট করতে শুরু করে, নিজেকে থাপ্পড় মেরে মেরে, যা দেখে তানিয়া আবারও দুর্বল হয়ে পড়ে এবং তাকে সামলায়, এবং সে তাকে আশ্বাস দেয় যে সে কখনোই তাকে ধোঁকা দিবে না। এখন পরদিন ট্রেনিংয়ের দৃশ্য দেখা যায়, যেখানে তানিয়ার অপোনেন্টে খেলছিল লিওনা।
খেলার মাঝে তানিয়ার মনে হয় লিওনা তার সাথে খুব রুডভাবে খেলছে, যে কারণে সে ভালোভাবে খেলতে পারছিল না। তাই সে এইখানে লিওনাকে কথা শোনাতে থাকলে লিওনাও তাকে কথা শোনায়। কোনো মতে তানিয়ার বাবা এসে তাদের মধ্যকার ঝগড়া থামায় এবং তাদের দুজনকেই বলে আজকের দিনটা অফ নিতে, তাদেরকে ছুটি দেওয়া হয়। এখন ওয়াশরুমে দুজনই ফ্রেশ হচ্ছিল বাড়িতে ফিরে যাওয়ার জন্য, যেখানে তানিয়া রেগে মেগে লিওনার দিকে তাকিয়েছিল। লিওনা ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে তানিয়াকে বলে যে তার উচিত চকির থেকে দূরে সরে আসা, না হলে তার অবস্থাও নুরুলের মতোই হবে। তার মতো টক্সিক ছেলেরাই মেয়েদের জীবন নষ্ট করে। আমরা বুঝতে পারি লিওনার এই কথাগুলোতে তানিয়ার ভীষণ রাগ হচ্ছিল, তাই তো লিওনাকে সে তার ব্যাপারে মাথা ঘামাতে নিষেধ করে। তখন লিওনা বলে সে তার বান্ধবী, এ কারণেই এমনটি বলছে। তখন তানিয়া তাকে চেপে ধরে বলে যে সে তার বান্ধবী না, সে যেন তার ব্যাপার থেকে দূরে থাকে। লিওনাও এতে করে ক্ষেপে যায় এবং তার উপর হাত উঠাতে গেলে তানিয়া তার গলা চেপে ধরে। সে যেন তাকে গলা চেপে মেরেই ফেলছিল এবং রাগের মাথায় বলছিল যে সে যেন মরে যায়। এরই মাঝে লিওনার রূপ বদলে যায়। নুরুলের ভয়ানক রূপ এসে তানিয়াকে জাগতে বলে। সাথে সাথে তানিয়ার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সে কি করতে চলেছিল, তাই সে ঘাবড়ে গিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তানিয়া বুঝতে পারছিল এই সব কিছু বুনোর সাথে কানেক্টেড, যে কারণে সে সিলমির সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, তবে সে তার ফোন রিসিভ করছিল না। এখন তানিয়া সেখান থেকে চলে যাওয়ার পর আমরা লিওনাকে দেখতে পাই, যে কিনা তখনও গাড়িতে ছিল। কিছু সময়ের জন্য তার ঘুমের ঝিম আসে, তখনই তার উপর আক্রমণ করে বুনো। খালি চোখে তাকে দেখা যাচ্ছিল না, ঘুমের মাঝেই তার গলা চেপে ধরে তাকে আঘাত করতে করতে মেরে ফেলে ওই জিন। এখন সে মারা যাওয়ার কয়েকদিন পরের দৃশ্য দেখা যায়। তানিয়া এখন একা একাই প্র্যাকটিস করছিল। রাতে ঘুম না হওয়া, সেই সাথে এই সব কিছু নিয়ে সে অনেক বেশি ক্লান্ত ছিল। সে হাঁপিয়ে উঠেছিল। এমন সময় সেখানে চলে আসে তার ছোটবেলার বান্ধবী, যে প্রফেশনের দিক থেকে একজন ওস্তাদও ছিল। সে এখানে কথা বলার সময় তানিয়াকে জিজ্ঞাসা করে যে সে অনেক আগে তার সাথে কোরআন পাঠ করত। অনেকদিন হয়েছে সে তানিয়াকে কোনোরকম ইবাদত করতে দেখে না। তানিয়া যেন সুযোগ পেলেই তার সাথে দেখা করে এবং তার সাথে একসাথে কোরআন পাঠ করে। তানিয়া এখানে তার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে উঠে চলে যেতে যায়। তখন সে তানিয়ার গলার দাগ দেখে ফেলে এবং বলতে থাকে যে তানিয়া যেন অবশ্যই ঘুমানোর আগে দোয়া পাঠ করে ঘুমায়। সেই সাথে কোনো রকম সমস্যা দেখা দিলেই সে যেন রিজার সাথে দেখা করে, সে তার পাশেই থাকে। তানিয়া এরও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে সে তানিয়াকে সালাম দেয়, তবে তানিয়া কোনো উত্তর দেয় না। ঠিক তখনই এক ভয়ানক কণ্ঠ তার সালামের উত্তর দেয়, যা শুনে রিজা বুঝতে পারে যে তানিয়া স্বাভাবিক নেই। এদিকে সাহায্যের জন্য তানিয়া যাকে মেসেজ করছিল অর্থাৎ সিলমি, তার কোনো মেসেজেরই রিপ্লাই দেয় না। যে ব্যাপারটা দেখে তানিয়া অনেক বিরক্ত হয়ে ওঠে, তাই তো সে রাগের মাথায় তাকে মেসেজ করে যে সিলমি যেন মরে যায়। এই মেসেজ করে সে যখন বাথট্যাব থেকে উঠে চলে যায়, তখনই আমরা সেখানে ওই জিনের উপস্থিতি টের পাই। এখন গোসল করে ফ্রেশ হয়ে তানিয়া এইসব নিয়েই ভাবছিল। এমন সময় পিছ থেকে এসে কেউ যেন তার মুখ চেপে ধরে। দেখা যায় এটা আর কেউ নয় বরং চকি। বেশ কিছুদিন ধরে তাদের দেখা হচ্ছিল না, যে কারণে চকি তার সাথে দেখা করতে এসেছিল। তার উদ্দেশ্য আসলে ততটাও ভালো ছিল না। সে এখানে তানিয়াকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। তানিয়াও এখানে তাকে নিষেধ করতে পারে না। নিষেধ করা তো দূরের কথা, তার এখানে এক অন্যরকম রূপই দেখে চকি, যা এর আগে সে কখনোই দেখেনি। সে এতে করে একটু অবাক হয়। সেই সাথে তাদের দুজনকে এইভাবে ঘনিষ্ঠ হতে আড়াল থেকে দেখে ফেলে তানিয়ার ভাই তিমো। তারও এখানে রাগ হতে থাকে। এখন ওই রাতে বাড়িতে ফিরে চকি যখন বিছানায় শুয়ে পড়ে, তখন আচমকা তার ঘরের লাইটগুলো বন্ধ হয়ে যায়। সবকিছু ঠিক আছে কিনা তা দেখার জন্য সে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উঠে পড়ে। সে যখন চেক করছিল ওই সময় আমরা ওই জিনের উপস্থিতি সেখানে টের পাই। সেই সাথে চকিও কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, যেন আশপাশ দিয়ে কেউ দৌড়াদৌড়ি করছে। সেই সাথে আশেপাশে দরজায়ও আওয়াজ হতে থাকে। চকি জিজ্ঞাসা করতে থাকে এখানে কে আছে, তবে কাউকেই দেখা যায় না। পরক্ষণেই এক ভয়ানক কণ্ঠের গর্জন শোনা যায়। ফ্ল্যাশ ঘোরাতেই চকি সেখানে ওই জিনকে আবছা দেখতে পায়। ফলে এবার সে একটু ঘাবড়ে গিয়েছিল। সুইচের কাছে গিয়ে সেটা অন করেও সে দেখতে পায় যে অন হচ্ছে না। তখনই পিছ থেকে অন্য সুইচগুলোতেও আওয়াজ হতে থাকে। হঠাৎ করে ওই জিন তার নাম ধরে ডাক দেয়, ফলে চকি আরও বেশি ঘাবড়ে যায়। তখনই তার হাতের ধাক্কা লেগে একটা গ্লাস পড়ে ভেঙে যায় এবং অন্ধকারের কারণে চকির পা ওই কাচের টুকরে কেটে যায়।
চকি কোনো মতে একটা চেয়ারে গিয়ে বসে এবং নিজের পা থেকে ওই কাচের টুকরোটা টেনে বের করে। এরই মাঝে লাইটগুলো আপনা আপনি আবারও জ্বলে ওঠে। চকি বুঝতেই পারছিল না যে তার সাথে এখন কি হলো। এখন পরদিন সকালে আমরা তানিয়ার মাকে দেখতে পাই যে কিনা এক্সারসাইজ করছিল এবং সেটা আবার লাইভেও দেখাচ্ছিল। যে জিনিসগুলো দেখে মজা নিচ্ছিল ক্যাফেটেরিয়াতে থাকা ওই 3 ছেলে। এরই মাঝে তিমু সেখান থেকে যেতে লাগলে তারা এখানে তিমুকে আটকায় এবং তার মাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে, অঙ্গভঙ্গি করতে থাকে। তাদেরকে তিমুর মায়ের সাথে দেখা করিয়ে দিতে বলে। ফলে তিমু আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না এবং তাদের মধ্যে থেকে একটা ছেলেকে ঘুষি মারতে শুরু করে। আঘাত করতে করতে সে তাকে রক্তাক্ত করে ফেলে। ওই দিন আবার তার মায়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সে গিয়েছিল পেটের চর্বি কিভাবে বের করা হয় এই ব্যাপারে আলোচনা করতে। এরই মাঝে তার কাছে কল আসে এবং সে জানতে পারে তিমুর ওই ঘটনার ব্যাপারে। ফলে সে চিন্তিত হয়ে পড়ে এবং তখনই হসপিটাল থেকে বেরিয়ে পড়ে তিমুর কাছে যাওয়ার জন্য। এদিকে ওই রাতে প্র্যাকটিস শেষে যখন তানিয়া বের হচ্ছিল তখনই সে 2জন ছেলেকে কথা বলতে শুনতে পায়, যারা কিনা সিলমির ব্যাপারে কথা বলছিল। তাদের কাছ থেকে তানিয়া জানতে পারে গত রাতে সিলমি মারা গিয়েছে, ঠিক লিওনা যেভাবে ঘুমের মাঝে মারা গিয়েছিল ঠিক সেইভাবে। যেটা শোনা মাত্রই তানিয়া এখানে চিৎকার করে কেঁদে ওঠে। একে একে তার সবগুলো বান্ধবী মারা গেল। একমাত্র সিলমিই ছিল যে কিনা তাকে ওই বুনোর ব্যাপারে আরও ইনফরমেশন দিতে পারত। এই সব কিছু ভেবে তানিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। ওই 2জন ছেলে এখানে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তবে এরই মাঝে দুর্ভাগ্যবশত চকি সেখানে চলে আসে এবং অ্যাজ অলওয়েজ সে মনে করে তানিয়ার সাথে ওই 2টো ছেলের হয়তো বা অবৈধ সম্পর্ক। সে কোনো কিছু না জেনে না বুঝেই ওই 2টো ছেলেকে আঘাত করতে শুরু করে। তানিয়া এইখানে নিজের দুঃখ সামলাবে নাকি তাকে সামলাবে তাই বুঝে উঠতে পারছিল না। সে কোনো মতে ওই 2টো ছেলেকে চকির হাত থেকে বাঁচায় এবং সেখানেই বসে পড়ে। চকির এই রাগ টক্সিসিটি নিয়ে সে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল। তাই তো চকি এখানে তার সাথে কথা বলতে আসলে সে তার সাথে কথাও বলতে চায় না। সে তাকে তার থেকে দূরে থাকতে বললে চকি এখানে আবারও তার গায়ে হাত তোলার চেষ্টা করে, যেখানে তানিয়া এবার প্রতিবাদ করে। সে তাকে দূরে ঠেলে দেয় এবং তার থেকে দূরে থাকতে বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। এর ফলে চকির আরও বেশি রাগ হতে থাকে। অন্যদিকে বাড়িতে শুরু হয়ে গিয়েছিল আর এক মহাযুদ্ধ। তিমুকে বাড়িতে এনে তার উপর চিৎকার চেঁচামেচি করছিল তার মা, কেননা যে ছেলেটিকে সে আঘাত করেছিল সেই ছেলেটির বাবা মা তার নামে পুলিশ রিপোর্ট করতে চাইছিল। তখনই সেখানে তাদের বাবা আসে এবং তাদের মাকে থামায়। ওই সময় তিমুও তাকে উল্টোপাল্টা বলতে থাকে যে তার সহ্য হয় না বাইরের মানুষজন তার মাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলে। সে তার মা হয়, সে কেন এই ধরনের কাজবাজ করবে। ছেলের মুখ থেকে এরকম কথাবার্তা শুনে অনেক বেশি কষ্ট পেয়ে যায় তার মা। তার বাবা তখন তিমুকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন তার মায়ের সাথে এরকমভাবে কথা না বলে। এই কথা শোনা মাত্রই তিমু এখানে তার বাবার উপরই ক্ষেপে যায়। সে তাকে বলতে থাকে আজ যা কিছু হচ্ছে তার জন্য সেই দায়ী। তিমু পেটে থাকতে সে যদি তাদের মাকে ধোঁকা না দিত তাহলে আজ তাদের পরিবারের অবস্থা এরকম হতো না। রাগের মাথায় তাদের বাবা এখানে তিমুকে আঘাত করতে যাবে, ঠিক তখনই তানিয়া চলে আসে এবং তাকে থামতে বলে। তানিয়া রাগের মাথায় বলে যে তারা কেন অন্যান্য নর্মাল ফ্যামিলির মতো একটু বসে কথা বলতে পারে না, তাদের মধ্যে কেন সব সময় ঝামেলা চলতে থাকে। তখন ভাইয়ের দিকে খেয়াল না রাখার কারণে তাদের মা এখানে তানিয়াকেই অ্যাকিউজ করতে থাকে, যা শুনে এবার তানিয়ার বাবা রেগে যায়। সেই সব কিছুর জন্য তানিয়ার মাকে দায়ী করছিল, কেননা তানিয়া তো টেনিস নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। ছেলেকে সময় দেওয়ার দায়িত্ব তো তাদের মায়ের ছিল, তবে সে খেয়াল রাখেনি। কথা বলে সে তানিয়ার প্রশংসা করতে থাকে, যা শুনে এবার তিমুর গায়ে লাগে। সে বলে ওঠে তার বাবা যাকে নিয়ে এত বেশি গর্ব করছে সে গত রাতে তার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে, যা শুনে তানিয়া হতবাক হয়ে যায়। সে এখানে কি বলবে তা বুঝে উঠতে পারছিল না। তিমু তাকে জোর করতে থাকে এই ব্যাপারটা স্বীকার করার জন্য। তখন তানিয়া কসম কেটে মিথ্যা বলে যে সে এরকম কিছুই করেনি। সেই সাথে সে এখানে রাগের মাথায় তাদের পুরো পরিবারকে অভিশাপ দেয়। সে তিমুকে মরে যেতে বলে, সেই সাথে তার বাবা মাকেও। আর এভাবে অভিশাপ দিতে দিতে সে নিজের ঘরে চলে যায়। এই সব কিছু নিয়ে সে একদমই বিচলিত হয়ে পড়েছিল। তবুও নিজেকে কোনো মতে সামলে নিয়ে সে ফোনটা হাতে নিতেই হতবাক হয়ে যায়, কেননা চকি তাকে মেসেজ করেছিল। গতরাতের একটা প্রাইভেট ফটো তাকে পাঠিয়ে চকি লিখেছিল যে সে যদি তাকে বাদে অন্য কাউকে চুজ করার সাহস দেখায় তাহলে চকি এই ফটো ভাইরাল করে দিবে। এতে করে তানিয়া আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে চিৎকার করতে থাকে এবং কাঁদতে থাকে।
সে চিৎকার করে করে চোখের মৃত্যু কামনা করতে থাকে। এখন ওই রাত 3:15 দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে তিমো একা একা ঘরে বসে মিউজিক শুনছিল। হঠাৎ করেই তার দম বন্ধ হয়ে আসে। সে তার ইনহেলার খুঁজতে আরম্ভ করে। তার শরীর ভীষণ খারাপ লাগছিল, সে ছটফট করছিল। সে কোনো মতে ইনহেলারটা নিজের সামনে দেখতে পায় এবং ফ্লোরের উপর দিয়ে কোনো মতে ইনহেলার পর্যন্ত গিয়ে পৌঁছায়। সে ইনহেলার ব্যবহার করতেই আচমকা কোনো একটা শক্তি তাকে টেনে নিয়ে যায়। দৃশ্য চলে যায় তানিয়ার কাছে। কোনো এক ভয়ানক কণ্ঠস্বর তাকে ডাকছিল। তার ঘুম ভেঙে যায়। সে আস্তে আস্তে করে তাকিয়ে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে নুরুলের ভয়ানক রূপ, যাকে দেখে সে এত বেশি ঘাবড়ে যায় যে সে দৌড়ে পালাতে আরম্ভ করে। এভাবেই পালাতে পালাতে সে গিয়ে পৌঁছায় তিমুর রুমে, যেখানে যেতেই সে হতবাক হয়ে যায়। তিমু বিছানার উপর পড়েছিল এবং তার উপর বসেছিল ওই জিন, যে কিনা পর মুহূর্তেই গায়েব হয়ে যায়। তানিয়া চিৎকার করে ওঠে, কেননা তিমু সেখানে মরে পড়েছিল। তিমুর এমন মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়েছিল তানিয়া। পরদিন বাকিদের সাথে তার বান্ধবী রিজাও আসে তাকে সমবেদনা জানাতে। তবে সে তো রিজার কোনো ভালো কথাই শুনতে পারছিল না। সে উঠে চলে যাওয়ার সময় অদ্ভুতভাবে রিজার দিকে তাকায়, যে জিনিসটা রিজা লক্ষ্য করে। তখনই তানিয়া সেখানে নুরুলের ওই ভয়ানক রূপকে দেখতে পায়, যেটা দেখে সে দ্রুত সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারটাও রিজা লক্ষ্য করে। এখানে ওই 3জন ছেলেও এসেছিল যাদের সাথে তিমুর ঝামেলা হয়েছিল। তারা এখানে সমবেদনা জানাতে আসলে তানিয়ার মা এখানে তাদেরকেই দায়ী করতে থাকে সবকিছুর জন্য। এখন এরপর রিজা আসে তাদের সাথে কথা বলতে, যেখানে আমরা জানতে পারি রিজাই মূলত তিমুকে কোরআন শরীফ পড়াতো। তাই সে যাওয়ার সময় তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দেয় তাদের বাবা, যেখানে রিজা তাকে বিশেষভাবে সাবধান থাকতে বলে। এমনকি সে এখানে তানিয়ার দিকে বিশেষভাবে খেয়ালও রাখতে বলে। আর যদি কখনো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে রিজা সবসময় তাদের পাশে আছে। একথা শুনে একটু হলেও আশ্বাস পায় তিমুর বাবা। সে এখানে তাকে ধন্যবাদ জানায় এবং রিজা বেরিয়ে যায়। ওই রাতে তিমুর ছবি দেখতে দেখতে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল তানিয়া। সে তিমুর কাছে ক্ষমা চাইতে থাকে তাকে রক্ষা না করতে পারার কারণে। সে এখানে নিজেকেই দায়ী মনে করছিল। এমন সময় ছবি পাল্টাতে পাল্টাতে হঠাৎ করেই তার ওই প্রাইভেট ফটোটি তার সামনে চলে আসে। তখনই সে ছবিতে একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। সে তার পাশে বুনো জিনকে দেখতে পায়, যা দেখে এবার সে ব্যাপারটাকে আরও বেশি সিরিয়াস নিতে শুরু করে। সে তখনই ইন্টারনেটে কাতিন দিহানের ব্যাপারে খোঁজ নিতে থাকে, অর্থাৎ স্লিপ প্যারালাইসিসের ব্যাপারে। সেখান থেকে সে মানুষের অভিজ্ঞতার ব্যাপারে জানতে পারে। আর এই অভিজ্ঞতা থেকে বর্ণনা করা বুনো জিনের চেহারা হুবহু তার দেখা ওই বুনো জিনের মতো। সে আরও জানতে পারে একাকী মেয়েরা যারা কিনা প্রতিশোধ নিতে চায় তারাই মূলত এই জিনের শরণাপন্ন হয়, এই জিনকে ডাকে, যাতে করে নিজেদের রাগ মিটাতে পারে। অর্থাৎ কাউকে মৃত্যুর অভিশাপ দিলে এই জিন সেই ইচ্ছা পূরণ করে। সে যখন এইসব তথ্য নেওয়ায় ব্যস্ত ছিল, ওই সময় বারবার চকি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। তবে তানিয়া তো তার কলই রিসিভ করে না, যার ফলে চকি আরও বেশি রেগে যায়। এখন আমরা তানিয়ার মাকে দেখতে পাই, যে কিনা ডক্টরের কাছে গিয়েছিল। তার এখানে সার্জারি চলার কথা ছিল, তবে শুরুর আগে তাকে যখন অজ্ঞান করা হয় তখন সে ঘুমিয়ে পড়ে। আর ওই মুহূর্তে তার উপর আক্রমণ করে ওই জিন, যে কিনা তাকে স্বপ্নে তার ভয়ঙ্কর সার্জারির ব্যাপারে দেখাতে দেখাতে সেখানেই মেরে ফেলে। এই ঘটনায় তানিয়া এবার পুরোপুরিভাবে রেগে গিয়েছিল ওই জিনের উপর। সে তার রুমে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং জিনকে বলতে থাকে তার সামনে আসতে। সে এখানে নিজের ভাই এবং মাকে হারানোর পর একদমই ভেঙে পড়েছিল এবং চিৎকার করে কাঁদছিল। তখনই সে সেখানে বসে এই ব্যাপারে ভাবতে থাকে এবং সবটা বুঝতে পারে। সে বুঝতে পারে বুনো আসলে তার ইচ্ছা পূরণের জন্যই একে একে সকলকে শেষ করে দিচ্ছে। সে প্রথমে লিওনার মৃত্যু কামনা করেছিল, লিওনা মারা যায়। এরপর সে সিলমিকে মেসেজ করেছিল, সিলমিও ওই রাতে মারা যায়। সে তিমুকে আগে মৃত্যুর কথা বলেছিল, এই জন্য তিমু মারা গিয়েছে। আর এরপর সে তার পুরো পরিবারকে অর্থাৎ তার বাবা মাকেও বলেছিল, যার ফলস্বরূপ তার মাও তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এখন বেঁচে আছে তার বাবা। এটা ভেবেই সে দৌড়ে চলে যায় তার বাবার কাছে। তার বাবা তখন তিমুর ছবি হাতে নিয়ে কাঁদছিল। সে তার কাছে ক্ষমা চাইছিল তাকে রক্ষা করতে না পারার কারণে, তাকে সুন্দর করে বড় করতে না পারার কারণে। একথা বলতে বলতে সে নিজের ঘুমের ওষুধ খেতে যাবে, ঠিক তখনই তানিয়া সেখানে চলে আসে এবং তাকে আটকে নেয়। সে তাকে ঘুমের ঔষধ খেতে দিতে চাইছিল না, কেননা তানিয়া বুঝতে পেরেছিল যে এই জিন শুধুমাত্র ঘুমের মধ্যেই আক্রমণ করে। সে তার বাবাকে বারবার বলতে থাকে যে সে যেন কিছুতেই না ঘুমায়,
তবে তার বাবার মতে সে তো একমাত্র স্বপ্নেই এখন নিজের স্ত্রী সন্তানের সাথে মিলিত হতে পারবে, যে কারণে সে ঘুমাতে চাইছিল। তবে তানিয়া তাকে রিকোয়েস্ট করতে থাকে এবং নিজেকে এই সব কিছুর জন্য দায়ী করতে থাকে। সে এখানে বুনো জিনের ব্যাপারেও তাকে বলে। সে এটাও বলে যে সে যদি ঘুমায় তাহলে তার উপর ওই জিন আক্রমণ করবে। এরই মাঝে তানিয়ার মনে পড়ে যায় চকির কথা। সে তো চকিকেও অভিশাপ দিয়েছিল, যে কারণে সে তখনই চকির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে বলে ঠিক করে। তবে যাওয়ার আগে সে বারবার তার বাবাকে প্রমিস করতে বলে যে সে যেন না ঘুমায়। তার বাবাও এখানে তার কথা মেনে নেয় এবং তানিয়া বেরিয়ে পড়ে। এখন তানিয়া রওনা দিয়েছিল চকির উদ্দেশ্যে। সে বারবার চকিকে কল করছিল, তবে চকি ফোন ধরে না। ওই সময় আমরা চকিকে দেখতে পাই, যে কিনা ঘুমের মাঝে উঠে দাঁড়িয়েছিল এবং ঘুমের মাঝেই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিল মিক্সারের দিকে। শুধুমাত্র চকি নয়, বরং তানিয়ার বাবাও ঘুমিয়ে পড়েছিল, যার ফলে এখন তার উপর আক্রমণ করেছিল ওই জিন। এদিকে তানিয়া পাগলের মতো গাড়ি চালাচ্ছিল, যাতে করে সে চকিকে গিয়ে বাঁচাতে পারে। অন্যদিকে চকি ওই মিক্সারটা চালু করে, আর এরপর ঘুমের মধ্যে থাকাকালীনই সে নিজের হাত ওই মিক্সারের ভেতরে দিয়ে দেয়। এর ফলে তার হাত মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে যায় এবং সে চিৎকার করে ওঠে। অন্যদিকে তানিয়া ব্যস্ততার কারণে এত দ্রুত গাড়ি চালাচ্ছিল যে তার গাড়ির একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। কিছু সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স সেখানে চলে আসে। তানিয়া তখন অজ্ঞান ছিল। অন্যদিকে আমরা তার বাবাকে দেখতে পাই, যে কিনা স্বপ্নের ঘোরে ছিল, অর্থাৎ সে পুরোপুরি নিজের গভীর ঘুমে ছিল। সে নিজের সামনে তার স্ত্রী সন্তানকে দেখতে পায়, যারা কিনা তাকে ডাকতে থাকে তাদের সাথে যাওয়ার জন্য। সেও উঠে দাঁড়ায় এবং তাদের সাথে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে তানিয়ার জ্ঞান ফিরতেই সে নিজেকে হসপিটালে অ্যাডমিট অবস্থায় পায়। সে বেড থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসতেই দেখতে পায় চকিকে, যাকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে নার্সদের কাছ থেকে সে জানতে পারে যে চকির অবস্থা খুবই শোচনীয়। এরই মাঝে সেখানে চলে আসে রিজা। তানিয়া এখানে কাঁদতে থাকে এবং তাকে বলতে থাকে তার বাবা এবং চকির ব্যাপারে। যা শুনে রিজা তাকে শান্ত হতে বলে এবং জানায় যে তার বাবাকেও এই হসপিটালেই অ্যাডমিট করা হয়েছে। গতরাতে তারা যখন তার বাড়িতে বসে তাদের মায়ের জন্য প্রেয়ার করছিল, ওই সময় তার বাবার অসুস্থতার ব্যাপারে তারা জানতে পেরেছিল এবং সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। তানিয়া এখানে কাঁদতে থাকে এবং রিজার কাছে সাহায্য চাইতে থাকে। সে বলতে থাকে চকি এবং তার বাবা ঘুমাতে পারবে না। তারা যদি কোনো কারণে ঘুমায় তাহলে তারা মারা যাবে, বুনো তাদেরকে মেরে ফেলবে। যা শুনে এখানে রিজা তাকে শান্ত করতে থাকে। কিছুটা শান্ত হওয়ার পর সে তানিয়াকে বলে বুনো নামের কোনো কিছুর ব্যাপারে সে এর আগে শোনেনি। তবে সে গত কিছুদিন ধরে যে কয়বারই তানিয়াকে দেখেছে, সে কয়বারই তার মনে হয়েছে তানিয়ার সাথে কোনো এক খারাপ শক্তি রয়েছে। তানিয়া জিজ্ঞাসা করে এই ব্যাপারে সে আগে কেন বলেনি। তখন রিজা বলে সে তো শুনতেই চাইছিল না তার কথা। সে বলে যে বুনো হোক বা যেই হোক, বোঝাই যাচ্ছে এটা কোনো জিনের কাজবাজ, আর কোনো জিন ইমান শক্ত থাকা মানুষের কোনো ক্ষতি করতে পারে না, যে কারণে তানিয়াকে একমাত্র আল্লাহর আশ্রয়ই সাহায্য করতে পারে। রিজা তানিয়ার কাছ থেকে জানতে পারে সবথেকে গভীর ঘুমের সময়ে ওই জিন তাদের উপর আক্রমণ করে, অর্থাৎ রাত 3:15, যে সময় মানুষেরা সব থেকে গভীর ঘুমে থাকে। এখন ওই দিন রাত 3:15 পর্যন্ত তারা অপেক্ষা করে, আর এরপর হসপিটালে তানিয়ার বাবা এবং চকিকে একসাথেই রাখা হয়, যাতে করে তারা তানিয়ার কাছ থেকে ওই জিনকে দূরে সরাতে পারে। এটা হলে ওই জিন আর চকি এবং তানিয়ার বাবার কোনো ক্ষতি করবে না। এখন তানিয়া এবং রিজা মুখোমুখি বসে এবং তানিয়া মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে একে একে দোয়া পড়তে আরম্ভ করে। সূরা আন-নাস পড়া মাত্রই সে পৌঁছে যায় এক অন্ধকার জগতে, যেখানে সে তার বাবা এবং চকির কণ্ঠস্বর শুনতে পায় এবং তাদের তাকে বলা সব কঠিন বাজে কথাগুলো সে শুনতে পারে। সে তাদেরকে ডাকতে থাকে এবং সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই সামনে এগোতে এগোতে হঠাৎই সে চকি এবং নিজের বাবাকে দেখতে পায়, যাদেরকে কিছু শিকড় আঁকড়ে ধরে রেখেছিল এবং উল্টোভাবে তারা ঝুলেছিল, যেন একদমই মৃত্যুর দুয়ারে তারা দাঁড়িয়ে আছে। তানিয়া গিয়ে তাদেরকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। এমন সময় ওই জিন চলে আসে এবং তাকে টেনে নিয়ে যায়। সে তার উপর আক্রমণ করে। তার তখন মনে পড়ে যায় রিজার বলা ওই কথাটি। সে তাকে বলেছিল যে জিন যতই শক্তিশালী হোক না কেন, কোনো জিন আল্লাহর ইমানের সামনে দাঁড়াতে পারে না। তাই তাকে পুরো ইমান নিয়ে আয়াতুল কুরসি পড়তে হবে, যাতে করে সে ওই জিনের সাথে ফাইট করতে পারে। আমরা দেখতে পাই আসল দুনিয়াতে বসে রিজা আয়াতুল কুরসিই পড়ছিল, যে কণ্ঠস্বর তানিয়াও শুনতে পায়
এবং ওই দুনিয়াতে থেকেই তানিয়াও তাকে ফলো করে আয়াতুল কুরসি পড়তে থাকে। আয়াতুল কুরসি পড়া মাত্রই ওই জিন আস্তে আস্তে করে দুর্বল হতে থাকে। সে তানিয়াকে ছেড়ে দেয়। শুধুমাত্র তাই নয়, ওই জিনও তানিয়ার স্বপ্নের জগৎ থেকে আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যায়। এরই সাথে আসল পৃথিবীতে জ্ঞান ফিরে আসে তানিয়ার, যাকে জ্ঞান ফেরা মাত্রই জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় রিজা। তানিয়া দেখতে পায় ঘুমের জগৎ থেকে তার বাবাও মুক্ত হয়ে গিয়েছে, তারও জ্ঞান ফিরে এসেছে। যা দেখে তানিয়া খুশিই হয়েছিল। এমন সময় চকির কম্পিউটার থেকে আওয়াজ হয়ে ওঠে। দেখা যায় চকি আর নেই। সে এই যুদ্ধে সারভাইভ করতে পারে না, অর্থাৎ মারা যায়। যা দেখে তানিয়া এবার অনেক বেশি ভেঙে পড়ে, কেননা সে সত্যি চকিকে মন থেকে ভালোবাসত। চকি তার সাথে যে ব্যবহারই করুক না কেন, সে সবসময় চকিকে ভালোবেসেছে, যে কারণে সে চিৎকার করে কেঁদে ওঠে। রিজা তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এরই সাথে এই দৃশ্যটি শেষ হয়ে যায়। এর বেশ কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। তানিয়ার চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়ে গিয়েছিল, যেখানে লাস্ট রাউন্ড বাকি ছিল। তানিয়া এখানে পুরোপুরি আশা নিয়ে খেলা শুরু করে। তার বাবাও সেখানে উপস্থিত ছিল। এখানে অনেক চেষ্টার পর তানিয়া ফাইনালি চ্যাম্পিয়নশিপ জিতে যায়, যা দেখে সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তার বাবা তার কাছে আসে এবং তাকে কংগ্রাচুলেশন জানায়। সেই সাথে তাকে বলে যে সে তাকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করে, অর্থাৎ এখানে সে ফাইনালি তাকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করেছিল, যে ব্যাপারটা নিয়ে তানিয়া অনেক বেশি খুশি ছিল। এরই মাঝে সাংবাদিকরা চলে আসে তার ইন্টারভিউ নিতে, যেখানে তানিয়া কাঁদতে আরম্ভ করে। তার মনে পড়ে যায় এই চ্যাম্পিয়নশিপের আগে সে কি ফেস করেছে। সে একে একে ওই সকল মানুষের নাম নেয় যারা কিনা তার এই উৎসাহের পিছে ছিল। সে তার বান্ধবীদের নাম নেয়, মায়ের নাম নেয়, বয়ফ্রেন্ড চকির নাম নেয়, সেই সাথে তার সব থেকে আদরের ভাই তিমুর নাম নেয়, কেননা তিমুই একমাত্র ব্যক্তি যে কিনা বিনা স্বার্থে সব সময় তাকে সাপোর্ট করে গিয়েছে। তার এই সকল কথা শুনে কেঁদে ফেলে তার বাবাও। তো এখানেই শেষ হয়ে যায় তানিয়ার গল্প। তবে তানিয়ার গল্প এখানে শেষ হলেও বুনোর গল্প কি এখানেই শেষ? অর্থাৎ ওই জিনের গল্প যার জন্য এত কিছু হয়েছে? না, ওই জিনকে শুধুমাত্র তানিয়া থেকে দূর করা হয়েছিল, পুরোপুরিভাবে শেষ করা হয়নি। আর এর প্রমাণ আমরা পরবর্তী দৃশ্যেই দেখতে পাই, যেখানে একটা মেয়ে রাতের বেলা একাকী বসেছিল এবং একাকিত্বের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে এবার সে বুনোকে ডাকতে আরম্ভ করে। সে বুনোকে ঠিক ওই একইভাবে ডাকে যেভাবে তানিয়া ডেকেছিল। আর এর সাথে সাথে আমরা তার পেছনে বুনোর উপস্থিতি টের পাই। সাথে সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। তাহলে কি সত্যিই বুনো আছে? বুনো থাক বা না থাক, বুনো নাম হোক বা অন্য কিছু হোক, ওই সকল জিন অবশ্যই আছে যারা কিনা মানুষের ক্ষতি করতে চায়। তাই অবশ্যই একজন মানুষের ঈমান শক্ত হওয়া উচিত। ঘুমের সময় একজন মানুষ সব থেকে বেশি দুর্বল থাকে, তাই বিশেষ করে ঘুমানোর আগে হলেও মহান আল্লাহ তাআলার নাম নেওয়া উচিত, দোয়া পড়া উচিত, যাতে করে মহান আল্লাহ তাআলা পুরো রাত তাকে রক্ষা করে। এখন আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।